আমরা এই জন্যই বলেছি যে আওয়ামী লীগকে আপনারা রাজনৈতিক দল হিসেবে নিষিদ্ধ করার কেন কথা বলছেন। আমি এই কথাটার ঘোর আপত্তি জানাচ্ছি। হুম, আপনারা আওয়ামী লীগকে রাজনৈতিক দল হিসেবে নিষিদ্ধ চাইবেন না। হুম। আপনারা পরিষ্কার ভাবে বলবেন আমরা কোনো ফ্যাসিবাদী, ফ্যাসিস্ট কিংবা কোনো গণহত্যাকারী সংগঠনকে রাজনীতিতে দেখতে চাই না। তাদের রাজনীতি করার অধিকার নেই। এরপরে সেকেন্ড অপশনে আসেন যে বাংলাদেশে কারা গণহত্যা চালিয়েছে, কারা ফ্যাসিবাদী শক্তি, কারা ছাত্র জনতার বুকে গুলি চালিয়েছে, কারা আমাদের জনগণের ভ্যাট ট্যাক্সের টাকায় পরিচালিত রাষ্ট্রীয় বাহিনীগুলোকে দলীয় ক্যাডার বাহিনীর ভূমিকায় লিপ্ত করেছে, কারা তাদেরকে দলীয় ক্যাডারের ভূমিকায় ব্যবহার করেছে, তাদেরকে সেই ফ্যাসিস্ট সংগঠন হিসেবে আখ্যায়িত করুন। এই নিয়ে কথা বলার জন্য তাকে কিন্তু স্বরাষ্ট্র উপদেষ্টা থেকে সরিয়ে দেওয়া হয়েছে। এই সেম কথাগুলোই কিন্তু আসিফ নজরুল স্যার গণমাধ্যমকে জানিয়েছেন, অর্থাৎ তিনিও কিন্তু আওয়ামী লীগের পক্ষ নিয়ে কথা বলছেন। দর্শক, তার এই কথা প্রত্যাখ্যান করে গুরুত্বপূর্ণ বক্তব্য দিয়েছেন ফারুক ভাই। আমরা ফারুক ভাইয়ের আলোচনায় শুনবো, তারপরে থাকছে বিস্তারিত। আমার এই বক্তব্য চ্যালেঞ্জ করলে আমি ফারুক হাসান আপনাদের চ্যালেঞ্জ অ্যাকসেপ্ট করছি। আসুন, ওপেন আলোচনায় আসুন। কেন আপনারা সঠিক পদ্ধতি, সঠিক প্রসিডিউর মেনটেন না করে কেন আপনারা আরেকটা পদ্ধতি প্রসিডিউরে গেলেন? হয় যে কোনো আন্তর্জাতিক প্রতিষ্ঠান একটি সুষ্ঠু তদন্তের মাধ্যমে তারা যদি গণহত্যার দায়ে আওয়ামী লীগকে একটি ফ্যাসিবাদী সংগঠন কিংবা একটি সন্ত্রাসী সংগঠন হিসেবে আখ্যায়িত করতেন, এনাফ, দ্যাটস এনাফ। এরপর আপনারা আইন করেন যে বাংলাদেশে কোনো গণহত্যাকারী সংগঠন কিংবা কোনো ফ্যাসিবাদী সংগঠন রাজনীতি করতে পারবেন, এবং এই সিদ্ধান্তটি ইন্টারন্যাশনালি রিকগনাইজ, অ্যাকসেপ্টেবল। পৃথিবীর প্রত্যেকটা দেশ, প্রত্যেকটা সংগঠন, ইভেন ইউনাইটেড নেশন, জাতিসংঘ পর্যন্ত এটাকে অ্যাকসেপ্ট করবে যে কোনো ফ্যাসিবাদী শক্তি, কোনো ফ্যাসিবাদী সংগঠন কিংবা কোনো সন্ত্রাসী সংগঠন রাজনীতি করতে পারে না, তাদের কার্যক্রম চালাতে পারে না। আসলে একটা জায়গায় আমরা একটা মেজর ভুলের মধ্যে রয়েছে, যে ভুলটা আসলে অনেকেই ধরতে পারছেন, আবার অনেকেই হয়তো খুব সূক্ষ্ম হিসাবে এটাকে এড়িয়ে যাচ্ছেন, কিংবা এটা ধরার চেষ্টাও করছেন না, কিংবা ধরতে পারছেন না। যেমন ধরেন, এই যে আমরা বারবার বলার চেষ্টা করছি যে আওয়ামী লীগকে রাজনৈতিক দল হিসাবে নিষিদ্ধ করা হোক, কেউ বলছেন নিষিদ্ধ করার পক্ষে, কেউ বিপক্ষে, হোয়াট এভার, ইত্যাদি ইত্যাদি। দেখেন, এই জায়গায় আমার সবচেয়ে বড় একটা প্রশ্ন, বড় একটা আপত্তি, যে আমরা অ্যাকচুয়ালি কেউ রাজনৈতিক দল নিষিদ্ধের পক্ষে নই। আমি শুরুতেই বলেছি যে এজ এ রাজনৈতিক দল, এজ এ পলিটিক্যাল পার্টি, মানে নির্বাহী আদেশে নিষিদ্ধ হোক, এটা আমরা কেউ চাই না। এবং এটা করতে গেলে ভবিষ্যতে এই পরিস্থিতির শিকার অনেকেই হতে হবে, যেটা জামাত ইসলামকে হতে হয়েছে। দ্যাটস ওয়াই আমরা কেউ পলিটিক্যাল পার্টিকে নির্বাহী আদেশে নিষিদ্ধ হোক এটা চাই না। এখন আমার প্রশ্নটি এই জায়গায়, যে আওয়ামী লীগ আসলে পলিটিক্যাল পার্টি কিনা, এই প্রশ্নটির সমাধান আপনাকে আগে দিতে হবে। আওয়ামী লীগ একটা রাজনৈতিক দল কিনা এই মুহূর্তে, এই বিষয়টির ফয়সালা, এই বিষয়টির সমাধান যতক্ষণ না পর্যন্ত আপনি নির্ধারণ করতে পারছেন, ততক্ষণ পর্যন্ত আপনি সেই স্টেপে যেতে পারেন না। কিন্তু আমার কাছে কেন জানি মনে হচ্ছে, মানে এটি খুব মানে জেনে বুঝে এবং সজ্ঞানে একটা সূক্ষ্ম পরিকল্পনা অনুযায়ী তারা একটি ভুল পদ্ধতির মাধ্যমে আওয়ামী লীগের এই বিষয়টি সামনে আনা হচ্ছে, কিংবা আওয়ামী লীগকে নিষিদ্ধ করা হোক কিংবা না হোক, এই বিষয়টির দিকে তারা ধাবিত হচ্ছে। যেমন ধরেন, আমাদের সরকার প্রধান কিংবা সরকারের অ্যাডভাইজাররা কিংবা এই রাষ্ট্রের প্রধান আইন কর্মকর্তা অ্যাটর্নি জেনারেল, তিনি যে মন্তব্যটি করেছেন কিংবা তিনি যে আইন নিয়ে কাজ করছেন, আওয়ামী লীগকে নিয়ে যে মন্তব্যটি করেছেন, এটা আসলে আমার কাছে কেন জানি মনে হচ্ছে যে তারা পরিকল্পিতভাবে, সূক্ষ্মভাবে কেন জানি আওয়ামী লীগকে রাজনীতিতে রেখে দিতে চায়। কেন এই কথাটি বললাম জানেন সাগর ভাই? দেখেন, আজকে এই সরকার দায়িত্ব নেওয়ার পরে প্রধান কাজ কি ছিল বা প্রধান তাদের দায়িত্বটা কি ছিল জানেন? তাদের উচিত ছিল প্রথমেই আন্তর্জাতিক কোনো প্রতিষ্ঠানকে, কিংবা যেহেতু জাতিসংঘ আমাদের এই গণহত্যা তদন্ত করার আগ্রহ ফিল করেছিল, আগ্রহ দেখিয়েছিল, তাদের দায়িত্ব প্রথমেই ছিল যে জাতিসংঘকে ইনভাইট করা, জাতিসংঘকে আমন্ত্রণ জানানো। জাতিসংঘ এখানে আসবে, কিংবা জাতিসংঘের মানবাধিকার কমিশন আসবে, কিংবা এখানে কোর্ট অফ ইন্টারন্যাশনাল জাস্টিস যেটি রয়েছে, আন্তর্জাতিক আদালত, তাদেরকেও আমরা আমন্ত্রণ জানাতে পারতাম যে তারা বাংলাদেশে এসে এই গণহত্যার একটি সুষ্ঠু তদন্ত করুক। এবং এটা করতে খুব আহামরি বেশি সময়ের প্রয়োজন ছিল না। আমার মনে হয় তারা 1 or 2 মান্থের মধ্যেই তারা একটি সুষ্ঠু তদন্তের মাধ্যমে একটা সুন্দর প্রতিবেদন দিতে পারতেন। তাহলে আমরা আমাদের যে মেজর প্রশ্ন, যে আওয়ামী লীগ পলিটিক্যাল পার্টি কিনা, এই প্রশ্নের একটা সুষ্ঠু সমাধান কিন্তু অল্প সময়ের মধ্যে পেতে পারতাম। এই আন্তর্জাতিক প্রতিষ্ঠানগুলো, সেটা জাতিসংঘ কিংবা মানবাধিকার কমিশন কিংবা আন্তর্জাতিক কোর্ট অফ জাস্টিস, হোয়াট এভার, যে কোনো আন্তর্জাতিক প্রতিষ্ঠান একটি সুষ্ঠু তদন্তের মাধ্যমে তারা যদি গণহত্যার দায়ে আওয়ামী লীগকে একটি ফ্যাসিবাদী সংগঠন কিংবা একটি সন্ত্রাসী সংগঠন হিসেবে আখ্যায়িত করতেন, এনাফ, দ্যাটস এনাফ। এরপর আপনারা আইন করেন যে বাংলাদেশে কোনো গণহত্যাকারী সংগঠন কিংবা কোনো ফ্যাসিবাদী সংগঠন রাজনীতি করতে পারবেন, এবং এই সিদ্ধান্তটি ইন্টারন্যাশনালি রিকগনাইজড,
অ্যাকসেপ্টেবল। পৃথিবীর প্রত্যেকটা দেশ, প্রত্যেকটা সংগঠন, ইভেন ইউনাইটেড নেশন, জাতিসংঘ পর্যন্ত এটাকে অ্যাকসেপ্ট করবে যে কোনো ফ্যাসিবাদী শক্তি, কোনো ফ্যাসিবাদী সংগঠন কিংবা কোনো সন্ত্রাসী সংগঠন রাজনীতি করতে পারে না, তাদের কার্যক্রম চালাতে পারে না। দ্যাটস এনাফ। এবং আপনারাও সেফ জোনে থাকতেন। কিন্তু আপনারা সেই সঠিক প্রসিডিউর মেনটেন না করে, সেই পদ্ধতিতে না গিয়ে আপনারা কি করলেন? আওয়ামী লীগকে আগে রাজনৈতিক দল স্বীকৃতি দিয়ে তারপরে তাকে নিষিদ্ধ করা হবে কিনা, কেউ পক্ষে বলছে, কেউ বিপক্ষে বলছে। কেন ভাই? তার মানে এখানে আমি বলতে বাধ্য হচ্ছি যে আপনারা একটি গভীর এজেন্ডা বাস্তবায়নে আওয়ামী লীগকে রাজনীতির মাঠে রেখে দিতে চান। আওয়ামী লীগের রাজনীতি প্রাসঙ্গিক করার একটা মিশনে আপনারা নেমেছেন। আমি বলতে বাধ্য হচ্ছি, আমার এই বক্তব্য চ্যালেঞ্জ করলে আমি ফারুক হাসান আপনাদের চ্যালেঞ্জ অ্যাকসেপ্ট করছি। আসুন, ওপেন আলোচনায় আসুন। কেন আপনারা সঠিক পদ্ধতি, সঠিক প্রসিডিউর মেনটেন না করে কেন আপনারা আরেকটা পদ্ধতি প্রসিডিউরে গেলেন? হয় এই প্রশ্ন এই সরকারের দায়িত্বশীলদের দিতে হবে। এই রাষ্ট্রের প্রধান আইনি কর্মকর্তা অ্যাটর্নি জেনারেলকে দিতে হবে। তিনি এই রাষ্ট্রের আইন কর্মকর্তা, প্রধান আইন কর্মকর্তা। তিনি কোনো ব্যক্তি নন। তিনি যা করবেন তাই রাষ্ট্রের পক্ষে। এই রাষ্ট্র বলতে কি? এদেশের জনগণ, ছাত্র জনতা। তাহলে তিনি কেন এ ধরনের মন্তব্য করলেন, বক্তব্য দিলেন? হয় এই জায়গায় বড় একটি গলদ লুকিয়ে আছে, যেটি আমাদের সাধারণ ম্যাঙ্গো পিপল, আমজনতা ধরতে পারছে না। কারণ আমজনতা ধরার কথাও নাই বিষয়টি। এত সূক্ষ্ম বিষয়গুলো আসলে জেনারেল পাবলিক ধরতে পারবে না। এই বিষয়গুলো আমরা এই জন্যই বলেছি যে আওয়ামী লীগকে আপনারা রাজনৈতিক দল হিসেবে নিষিদ্ধ করার কেন কথা বলছেন? আমি এই কথাটার ঘোর আপত্তি জানাচ্ছি। আপনারা আওয়ামী লীগকে রাজনৈতিক দল হিসেবে নিষিদ্ধ চাইবেন না। আপনারা পরিষ্কার ভাবে বলবেন, আমরা কোনো ফ্যাসিবাদী, ফ্যাসিস্ট কিংবা কোনো গণহত্যাকারী সংগঠনকে রাজনীতিতে দেখতে চাই না, তাদের রাজনীতি করার অধিকার নেই। এরপরে সেকেন্ড অপশনে আসেন যে বাংলাদেশে কারা গণহত্যা চালিয়েছে, কারা ফ্যাসিবাদী শক্তি, কারা ছাত্র জনতার বুকে গুলি চালিয়েছে, কারা আমাদের জনগণের ভ্যাট ট্যাক্সের টাকায় পরিচালিত রাষ্ট্রীয় বাহিনীগুলোকে দলীয় ক্যাডার বাহিনীর ভূমিকায় লিপ্ত করেছে, কারা তাদেরকে দলীয় ক্যাডারের ভূমিকায় ব্যবহার করেছে, তাদেরকে সেই ফ্যাসিস্ট সংগঠন হিসেবে আখ্যায়িত করুন, তাদেরকে সন্ত্রাসী সংগঠন হিসেবে আখ্যায়িত করুন। তারপরে তারাই সিদ্ধান্ত নেবে। তারপরে আমাদের এখানে অনেকে প্রশ্ন রেখেছেন, গণভোট করা হোক, মেমোরেন্ডাম করা, হোয়াট এভার। সরকার চাইলে করতে পারে। আমি তো বলেছি আওয়ামী লীগের বিষয়ে সিদ্ধান্ত জনগণ নিবে। আপনারা কেন করেন না? কিন্তু সেটা না করে এই সরকারের দায়িত্বশীল কয়েকজন উপদেষ্টা যে ধরনের বক্তব্য দিচ্ছে, আমি আসলে প্রচন্ড রকম সন্দিহান। আমি ফারুক হাসান প্রচন্ড রকম সন্দিহান যে তারা আসলে কারো এজেন্ডা বাস্তবায়নের মানে চেষ্টা করছেন কিনা। আজকে পরিষ্কার। তা না হলে তারা কেন আওয়ামী লীগকে একটা রাজনৈতিক দল হিসেবে স্বীকৃতি দেওয়ার চেষ্টা করছেন? আরেকটি আমাদের একজন দর্শক খুব চমৎকার ভাবে বলেছেন, এটি আমি সেকেন্ড স্লটে বলার জন্য রেখেছিলাম, যে জাতীয় পার্টিকে আজকে এই সরকার ডেকেছে। আমি ঘোরতর আপত্তি জানাচ্ছি। এবং এখানে দেখেন যে সরকার বলেছে যে আমরা আওয়ামী লীগ এবং 14 দলীয় জোটকে আমন্ত্রণ জানাই নাই। মানে ওই যে জাসদ মাসদ বা আওয়ামী লীগের সাথে নির্বাচন যারা করেছে বা আওয়ামী লীগের পৃষ্ঠপোষকতায় যারা এতদিন লালিত পালিত হয়েছে, তাদেরকে আমন্ত্রণ জানাই নাই। এখন আমার প্রশ্ন, সেই 14 দলের ইনু মেনন তারা যদি এই সরকারের আলোচনায় অংশগ্রহণ না করতে পারে, তাহলে সেখানে জাতীয় পার্টি কিভাবে অংশগ্রহণ করতে পারে? জাতীয় পার্টি কি সেই 14 দলের বাইরে? জাতীয় পার্টি কি আওয়ামী লীগের পৃষ্ঠপোষকতার বাইরে ছিল? তারাও নির্বাচনে আওয়ামী লীগকে সাপোর্ট দিয়েছে, আওয়ামী লীগকে পৃষ্ঠপোষকতা করেছে, আওয়ামী লীগকে ভ্যালিডিটি দিয়েছে। সেই জায়গায় তারা যদি নিষিদ্ধ হয় কিংবা তারা যদি আমন্ত্রণ না পায়, তাহলে জাতীয় পার্টি কোনোভাবেই এই সরকারের এই আলোচনায় নিমন্ত্রণ কিংবা আমন্ত্রণ পাওয়ার কথা নয়। যেহেতু তারা জাতীয় পার্টির সেই দায়িত্বশীলদের ডেকেছে, তার মানে বুঝতে হবে যে এখানে তারা কারো এজেন্ডা কিংবা কারো চাপে পড়ে এই ধরনের কর্মকাণ্ড করছে। আমরা বলতে বাধ্য হচ্ছি, তারা কেন জাতীয় পার্টির চেয়ারম্যানকে ডাকবে? হয় প্রশ্নই আসে না। এই যে জাতীয় পার্টির বিগত 17 বছর ইতিহাস কি আমরা তো সবাই জানি যে জাতীয় পার্টির ইতিহাস আওয়ামী লীগের ইতিহাস। জাতীয় পার্টি ইকুয়াল টু আওয়ামী লীগ। আওয়ামী লীগ যা করেছে প্রত্যেকটা কর্মকাণ্ডকে জাতীয় পার্টি নির্দ্বিধায় নিঃসংকোচে সমর্থন দিয়েছে। তাহলে এই জাতীয় পার্টিকে আপনি কোন অংশে আওয়ামী লীগের বাইরে চিন্তা করতে পারেন না। তাহলে এই সরকার আজকে তাদের রাষ্ট্রীয় ভবনে, তাদের রাষ্ট্রীয় সংলাপে আমন্ত্রণ জানিয়েছেন। আমি এখানে গভীরভাবে একটি ষড়যন্ত্রের একটি আভাস, একটি গন্ধ পাচ্ছি। বিস্তারিত কথা বলবো সাগর ভাই, আরো কয়েকটি প্রশ্ন রয়েছে, এগুলো তুলে ধরতে হবে। অনেক লম্বা হয়ে গেছে, অনেক একদম 1-1.5 মিনিট। এই সরকারকে আসলে আমরা কতটুকু সময় দিব, এটি নিয়ে অনেকে অনেক মন্তব্য করেন, প্রশ্ন করেন। তবে এই জায়গায় বিএনপি জামাত হয়তো তাদের জায়গা থেকে, তাদের রাজনৈতিক মানে সিদ্ধান্ত থেকে, তাদের দলীয় স্টেটমেন্ট থেকে, অবস্থান থেকে তারা নানান বক্তব্য দিচ্ছেন, হোয়াট এভার। কিন্তু এই জায়গায় একটা কথা মনে রাখতে হবে, এই সরকার আসলে আমার আপনার ছাত্র জনতার সরকার। এই সরকার তো কোনো পলিটিক্যাল পার্টি না, কিংবা এই সরকার দায়িত্বে যারা রয়েছে, মানে আমি সবার বিষয়ে প্রশ্ন রাখবো না, বিশেষ করে আমাদের প্রধান উপদেষ্টা, তাকে নিয়ে নো ডাউট, তাকে নিয়ে কোনো সন্দেহ নেই।
তাকে আমি অ্যাপ্রিসিয়েট করে স্যালুট জানাই। এবং আমি মনে করি ডক্টর মোহাম্মদ ইউনূস এই মুহূর্তে বাংলাদেশের জনগণের জন্য আল্লাহর পক্ষ থেকে একটা রহমত। এখন এই সরকারকে স্মুথলি কাজ করতে আমাদের দিতে হবে ভাই। আমরা যদি নির্বাচন এই সেই করে এই সরকারকে চাপ দেই, এই সরকারকে নানাভাবে বিতর্কিত করার চেষ্টা করে প্রেশার দেই, তাহলে এই সরকার স্মুথলি কাজ করতে পারবে না। একটা যৌক্তিক সময় দেন, অন্তত কয়েক মাস যাক। আপনি এক মাস যেতে না যেতেই যদি এই সরকারকে নির্বাচন এই সেই বলে নানাভাবে প্রেশারাইজ করেন, চাপ দেন, তাহলে এই সরকার কাজ করতে পারবে না। আরেকটা বিষয় দেখেন, আমরা এই সরকারের কাছে রোডম্যাপ চাই, এই সরকারকে বলি যে আপনি একটা রোডম্যাপ দেন। আমার এই জায়গায় একটা আপত্তি আছে, এই সরকারের কাছে আমরা যদি এই মুহূর্তে রোডম্যাপ চাই, এই সরকার আসলে কিভাবে রোডম্যাপ দেবে? এই সরকারের দায়িত্বে যারা রয়েছে বিভিন্ন অর্গানে, বিভিন্ন প্রতিষ্ঠানে, আমি তো মনে করি 95% এখনো আওয়ামী লীগের দোসর, ভারতীয় দালাল। কয়জনকে আমরা সরাতে পেরেছি? খুব বেশি হলে 2 থেকে 3%। 95% জায়গায় এখন আওয়ামী লীগের দোসররা বসা রয়েছে। এখন আমরা যদি এই সরকারকে বলি আপনারা একটা রোড ম্যাপ দেন, তাহলে এই সরকার রোড ম্যাপ তো একা একা তৈরি করতে পারবে না ভাই। এই সরকার রোড ম্যাপ তৈরি করবে কাদেরকে নিয়ে? যারা দায়িত্ব রয়েছে বিভিন্ন অর্গানের। এখন এই অর্গানগুলোর দায়িত্ব রয়েছে ভারতীয় দালালরা। এখন ভারতীয় দালালদের দিয়ে যদি তারা মিটিং করে একটা রোড ম্যাপ তৈরি করে, তাহলে তো আপনাদের হাতে একটা ভারতীয় রোড ম্যাপ তৈরি ধরাই দিবে যে নেন ভারতীয় রোড ম্যাপ। তাহলে এটা কি আমাদের জন্য ভালো না? হ্যাঁ, এখানে এই জায়গায় আমরা কি করতে পারি? এই জায়গায় বিএনপি বাংলাদেশের একটি বড় দল, জামাত ইসলাম বাংলাদেশের বড় দল নিঃসন্দেহে। এখন জামাত ইসলাম, বিএনপি, হোয়াট এভার, আমরা এই রাজনৈতিক দলগুলো বসে বিএনপি তো আমন্ত্রণ জানাতে পারি যে আসুন আমরা বিরোধী যে রাজনৈতিক দল ফ্যাসিবাদ বিরোধী আন্দোলন করেছি, আমরা বসে আমরা একটা রোডম্যাপ তৈরি করি। আমরা এই রোডম্যাপ সরকারের হাতে তুলে দিই যে এই যে আমরা বিরোধী রাজনৈতিক দলগুলোর সম্মিলিত একটা রোডম্যাপ আমরা তৈরি করেছি, যে আগামী 6 মাস কিংবা 1 বছরের মধ্যে আমরা এইভাবে একটা নির্বাচনের দিকে এগিয়ে যেতে পারি। এই কাজটিও তো আমরা করছি না। তো এই জায়গায় আমি বলবো যে আমাদের জায়গা থেকেও উদ্যোগ নেওয়ার অনেক কিছু আছে, আমাদের জায়গা থেকেও কাজ করার সুযোগ আছে, কিন্তু আমরা যদি কাজ না করি তাহলে কিন্তু হবে না। এখন আরেকটি মেজর প্রশ্ন যে বিএনপি জামাতের মধ্যে সাম্প্রতিক সময়ে যে দূরত্ব বা নানান যে বক্তব্য, এই জায়গায় আসলে আমাদের এই কাজটি করা যাবে না, সেটা বিএনপি হোক কিংবা জামাত ইসলাম হোক। প্লিজ স্টপ ইট। এখন যদি আপনারা নিজেদের মধ্যে দলাদলি করেন, নিজেদের মধ্যে বিভেদ সৃষ্টি করেন, নিজেদের ভিতরে দূরত্ব তৈরি করেন, তাহলে পরাজিত শক্তি 100% সুযোগ নেবে। আমরা কি এখনো শঙ্কামুক্ত, বিপদ মুক্ত? বিএনপিকে এই কথা নির্দ্বিধায় বলতে পারবে যে আমরা একবার স্বাধীন হয়ে গেছি, আমরা মুক্ত আজ থেকে? জামাত ইসলাম বলতে পারবে যে আজকে থেকে আমাদের আর কোনো ভয় নাই, ডর নাই, আমরা একবার স্বাধীন মুক্ত? কেউ বলতে পারবে না। আমরা প্রত্যেকে বলছি আমরা এখনো শঙ্কা মুক্ত নই, আমরা বিপদের মধ্যে রয়েছি, ঝুঁকির মধ্যে রয়েছি। তাই আমরা এই ঝুঁকি যতক্ষণ না পর্যন্ত কাটাতে পারি, ততক্ষণ পর্যন্ত আমাদের ঐক্য ধরে রাখতে হবে এবং এই বন্ডিং আমাদের যে কোনো মূল্যে সুদৃঢ় করতে হবে। এই জায়গায় বিএনপি, জামাত ইসলাম, যেগুলো তারা বড় রাজনৈতিক দল, তারা যদি এই দলাদলির মধ্যে এখনই কাদা ছোড়াছুড়ি করে, তাহলে ওই পরাজিত শক্তি ঘাপটি মেরে বসে থাকা বিভিন্ন সেক্টরে, বিভিন্ন জায়গায় তারা সুযোগ দেবে। এবং বিপদে আপনি পড়বেন, আমি পড়বো, বিএনপি বিপদের বাইরে থাকবে না, জামাত বিপদের বাইরে থাকবে না। তাহলে কেন আপনারা এই জিনিসটা বুঝেও না বোঝার ভান করছেন? ওয়াই? বিপদে সবাই পড়বেন। তাই দয়া করে এখন এই কাদা ছোড়াছুড়ি করবেন না। হ্যাঁ, নির্বাচনের পরিবেশ তৈরি হোক, নির্বাচনের শিডিউল ঘোষণা হোক, নির্বাচনের সময় আপনার যে যার মতো নির্বাচন করবেন, একভাবে করবেন না আলাদাভাবে করবেন, হোয়াট এভার, তখন আপনারা রাজনৈতিক ময়দানে নিজেরা প্রতিপক্ষ হবেন, নো প্রবলেম। কিন্তু এই মুহূর্তে নিজেদেরকে প্রতিপক্ষ বানায়েন না, আমি অনুরোধ করি, দয়া করি, নিজেদের প্রতিপক্ষ বানালে কোনো অন্য কেউ সুযোগ নিতে পারে। প্রিয় দর্শক, আপনারা শুনছিলেন ফারুক ভাইয়ের মুখ থেকে, তিনি কিন্তু বলছিল যে আওয়ামী লীগ আসলে রাজনৈতিক দলের ভিতরে পড়ে কিনা সেটা আসলে আমাদের খতিয়ে দেখতে হবে। কোনো রাজনৈতিক দলকে তাদের দলের রেজিস্ট্রেশন বাতিল করে দেওয়া, তাদের দলকে বাতিল করে দেওয়া, যেমনভাবে আওয়ামী লীগ জামাতকে করেছে, এখন আবার আমরা যদি বা অন্তর্বর্তীকালীন সরকার যদি আওয়ামী লীগকে করে, তাহলে তাদের মতো হয়ে যাবে। বিষয়টা কিন্তু এরকম, কোনো রাজনৈতিক দলকে তাদের রেজিস্ট্রেশন বাদ করে দেওয়ার পক্ষে আমরাও কিন্তু না। কিন্তু এখানে যে কথাটি রয়েছে সেটি হলো আওয়ামী লীগ রাজনৈতিক দলের ভিতরে পড়ে কিনা। কারণ আওয়ামী লীগ বাংলাদেশের জনগণের উপর যে অত্যাচার চালিয়েছে, তাতে কিন্তু তারা রাজনৈতিক দলের ভিতরে পড়ে না। কারণ রাজনীতি করার মূল উদ্দেশ্য হলো জনগণের জানমাল নিরাপত্তা দেওয়া, অর্থাৎ মানুষকে যেন একটি সুন্দর পরিবেশ করে দিতে পারে এবং সুষ্ঠু একটি দেশ গড়তে পারে, এবং যেখানে অন্য দেশের কোনো থাবা থাকবে না, এবং দেশটি যেন সুন্দরভাবে পরিচালিত হয় জনগণের ইচ্ছার উপর। কিন্তু আওয়ামী লীগ যেটা করেছিল সেটি জনগণের ইচ্ছার উপর ছিল না, এবং দেশ এতদিন স্বৈরাচারের হাতে ছিল। আমরা এটা কিন্তু বাস্তব, এটা কেউ না বলতে পারবে না। কারণ আওয়ামী লীগের যারা আছে তারাও কিন্তু বলতে পারবে না যে শেখ হাসিনা সরকার মানুষের উপর জুলুম করেছে কি না। যদি মানুষের উপর জুলুম করা ওরা অস্বীকার করে, যেহেতু ওদের মিথ্যা সাক্ষী বা মিথ্যা বলা অভ্যাস রয়েছে, তাহলে আমি আওয়ামী লীগের লোকদেরকে বলবো যে আওয়ামী লীগের যত উপরের নেতা কর্মীরা রয়েছে তারা
এই কোটি কোটি টাকা মানে হাজার হাজার কোটি টাকা যে বাহিরে পাচার করেছে, এটা কি কোনো রাজনীতিবিদদের চরিত্রের ভিতরে পড়ে কিনা বা কোনো রাজনৈতিক দলের চরিত্র পড়ে কিনা যে দেশের সম্পদ নিয়ে অন্য দেশে বিনা কারণে বিনা প্রয়োজনে পাচার করে দেওয়া। আপনার বাড়ি গাড়ি করার ইচ্ছা আছে, দেশে জায়গা রয়েছে, দেশে সম্পদ আছে, দেশে সব কিছুর ব্যবস্থা রয়েছে, আপনি দেশে বাড়ি গাড়ি সব কিছু করেন, তারপরেও যদি নিজের বৈধ টাকা দিয়ে আপনি বাহিরে বাড়ি গাড়ি সব কিছু করেন, আমাদের আফসোস নেই, কারণ আপনি বৈধ টাকা দিয়ে যা ইচ্ছা তা করতে পারেন। কিন্তু অবৈধ টাকা জোরপূর্বক মানুষের গরিবের সম্পদ লুটে নিয়ে, মানুষের সম্পদ লুটে নিয়ে আপনি বাহিরে এই বাংলাদেশের সমস্ত টাকা পাচার করে দিয়ে বাংলাদেশকে হটস্টিক বানিয়ে দিয়েছেন, পঙ্গু বানিয়ে দিয়েছেন, যাতে আপনাদের পরে যেতে এই যদি কেউ ক্ষমতায় আসে তাহলে দেশ যেন না চালাতে পারে বা দেশের পরিস্থিতি যেন করুণ হয়ে যায়, যেন জনগণ খেপে যায় সরকারের উপর। আমরা শুনেছি ওবায়দুল কাদের সাহেবের একটি বক্তব্য, তিনি বলছিলেন যে আমরা কিন্তু চিরদিন ক্ষমতায় থাকবো না, অর্থাৎ ক্ষমতায় যে তারা থাকবে না এটা কিন্তু তারাও জানতো যে আওয়ামী লীগের একদিন ক্ষমতা ছাড়তে হবে, এটা কিন্তু তাদের জানা ছিল। এই জন্যই কিন্তু ক্ষমতা ছাড়ার আগে এমনভাবে দেশকে লুটে পুটে খেয়েছে, যার পরে যে কোনো সরকার এসে দেশ চালাবে সে শান্তিতে সেটি তা যেন না পারে, অর্থাৎ সেটি যদি না পারে আবার আওয়ামী লীগের কাছে জনগণ ঝুঁকবে যে না আওয়ামী লীগ তো কোনোভাবে চালিয়েছে, এখন যারা আসছে তারা তো দেশটা চালাইতে পারতেছে না।